বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ইউনূসের শপথ গ্রহণই অবৈধ, প্রধান বিচারপতির সই জাল করে ক্ষমতা দখল, বোমা ফাটালেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করতে দুটি কারণে বাংলাদেশকে নিষেধ করেছিল ভারত। পরে বোঝেন শেখ হাসিনা, এখন বলছেন ডক্টর ইউনূস। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব ডক্টর ইউনূস 30 জুনের পর একদিনও থাকবে না, জানালেন প্রেস সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইউনূসের শপথ গ্রহণই অবৈধ, প্রধান বিচারপতির সই জাল করে ক্ষমতা দখল, বোমা ফাটালেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তার সঙ্গী সাথীদের উপর ক্রমশ তীব্র থেকে তীব্রতর হচ্ছে সাঁড়াশি চাপ। এই প্রশ্ন উঠছেই কারণ ইউনূসের সম্ভাব্য ইস্তফা নিয়ে জনগোলা হওয়ার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি করেছেন সে দেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার অভিযোগ, হাসিনা সরকারের পতনের পর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পদে বসানোর জন্য একটি গভীর ষড়যন্ত্র করা হয়েছিল। আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে ইউনূসের শপথ গ্রহণই বেআইনি ছিল। কেন এই কথা বলেছিলেন হাসিনা পুত্র? তার হাতিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশ করা একটি তালিকা। সেই তালিকা অনুসারে হাসিনা সরকারের পতন ও তার পরের সময় বহু গণ্যমান্য ব্যক্তি সেনার হেফাজতে ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন সে দেশের প্রধান বিচারপতি। বস্তুত তার পরিবারের সকলেই সে সময় সেনার হেফাজতে ছিলেন। সজীবের প্রশ্ন, তাহলে সেই সময় কিভাবে ইউনূসকে প্রধান উপদেষ্টার পদে শপথ বাক্য পাঠ করানোর জন্য অনুমোদন দিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান? তাহলে কি ইউনূসকে গদিতে বসানোর জন্য এই সময় প্রধান বিচারপতির সই জাল করা হয়েছিল? এ নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্ট করেছেন হাসিনার ছেলে। তিনি লিখেছেন, এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করল। খেলা বুঝতে হবে, সম্ভবত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি হয়েছিল ইউনূসের বাহিনী। এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করল। এই মিথ্যে রেফারেন্সের শপথ নেন ইউনূস সরকার। সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোনো বিচারপতির সই ছিল না এবং তারা বিচারপতির বাড়িতে গিয়েছে এই খবরও প্রকাশ করা হয়েছিল। অথচ আইএসপিআর এর লিস্ট থেকে দেখা যায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও ইনায়েতুর রহিম সেনাবাহিনীর হেফাজতে ছিল, যা কেউ জানত না। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী তালিকা প্রকাশের মাধ্যমে এই গোপন সত্য সামনে আনার জন্য। ইউনূস সরকার এই শপথ গ্রহণ অবৈধ, কোনো সন্দেহ নেই। ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান করতে দুটি কারণে বাংলাদেশকে নিষেধ করে ভারত। পরে বোঝেন শেখ হাসিনা, এখন বুঝছেন ডক্টর ইউনূস। ভারতের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা তখনকার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছিলেন। ওয়াকারুজ্জামানের নিয়োগের বিরুদ্ধে পরামর্শ দিয়েছিলেন, কারণ ভারতের কাছে খবর ছিল সে পাকিস্তানপন্থী হতে পারে। হাসিনা ভারতের উদ্বেগের জন্য কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন, কিন্তু নিজের মত পাল্টাননি। পরে ভুগতে হয়েছিল শেখ হাসিনাকে। আপত্তির দুটি কারণে ছিল, এক, ওয়াকারুজ্জামান তখন ফিট ছিলেন না। দুইজন ভালো প্রার্থীদের উপেক্ষা করা হয়েছিল বলে উল্লেখ করেছিল নয়াদিল্লি। দ্বিতীয় পয়েন্টটি কৌশলগত ছিল, কারণ জামান প্রো পাকিস্তান ছিলেন। তবে ওয়াকারুজ্জামান শেষ পর্যন্ত পদটি পেয়েছিলেন কারণ তিনি শেখ হাসিনার আত্মীয়। বাংলাদেশের সাংবাদিক শহীদুল হাসান খোকন লোকাল 18কে বলেছিলেন, 23 জুন 2024 ওয়াকারুজ্জামান ক্ষমতায় বসেন। 5 আগস্ট 2024 ক্ষমতা যায় শেখ হাসিনার। এখন বিপদে পড়েছে ইউনূস সরকার। কিছুতেই যেন সামলে উঠতে পারছে না বাংলাদেশ। এবার খোদ উপদেষ্টার আসনেই টলমলো অবস্থা। শোনা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধানের দেওয়া চাপের আবহে নাকি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছে সেদেশের নোবেলজয়ী বর্ষিয়ান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি ইউনূসের পদত্যাগ এখন সময়ের অপেক্ষা? ডক্টর ইউনূস 30 জুনের পর একদিনও থাকবেন না, জানালেন প্রেস সচিব।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডক্টর ইউনূস 30 জুনের পর একদিনও ক্ষমতায় থাকবেন না। গতকাল রবিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের 20 জনের নেতার সাক্ষাৎ ও বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। প্রেস সচিব বলেন, প্রফেসর ইউনূসকে সবাই সমর্থন জানিয়েছেন। আমরা যে সংস্কার করছি, আমরা যে বিচার কাজ শুরু করেছি, নির্বাচনের কার্যক্রম শুরু করেছি, সেটাতে তারা সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, তারা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার পাশে থাকবেন। শফিকুল আলম বলেন, আরও অনেকগুলো বিষয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কারের বিষয়ে কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আবারও জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন, 30 জুনের ওই পরে যাবে না। এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন।